S22 অনেকের কাছে এটা একটা স্বপ্নের ফোন এবং অনেকে এটাকে কিনতে যাচ্ছে। আর এখন পর্যন্ত যারা এই ফোনটা কিনেছে তাদের কাছে এই ফোনের নাম হচ্ছে গ্রিন লাইন, পিঙ্ক লাইন কিংবা ইয়েলো লাইন। এখন পর্যন্ত স্যামসাং এর সবথেকে বেশি গ্রিন লাইন পরা কিংবা পিঙ্ক লাইন পরা ফোন যদি কিছু থেকে থাকে তাহলে হচ্ছে এই S22। এটার মধ্যে প্রচুর পরিমাণে গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন পরে আপনারা সবাই জানেন। তারপরেও দেখলাম কিছু মানুষজন কমেন্ট করছিল যে ভাই S22টা নিব কিনা 20-22 হাজার টাকা প্রাইস রেঞ্জে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি বারবারই ভুলবশত S20 এর জায়গায় S22 বলছিলাম এবং এডিট করার সময় আমি বুঝতে পারি যে মিস্টেকটা হয়েছে, যার জন্য এই ক্লিপটা রেকর্ড করা। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই বিষয়গুলোতে আরেকটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবো যাতে করে এই ধরনের মিস্টেক না হয়। আর এই ভিডিওটা আপনারা এভাবেই কন্টিনিউ করেন, যেই জায়গায় দেখবেন আমি S22 বলে ফেলছি মানে এই ফোনটা হচ্ছে S20 ভিডিও টাইপ। এই সাহসটা মানুষজন কি করে করে, এই কারণেই হচ্ছে সাহস করে আমিও এটা নিয়ে আসি এবং ইউজ করে দেখি যে এটার কি অবস্থা। এবং দেখলাম যে ডিসপ্লেটা খুবই ভালো, মাখন লেভেলের একটা ডিসপ্লে। কিন্তু এই ভালো ডিসপ্লেটা খুব বেশি দিন থাকে না, ডিসপ্লে একদম আমার এই স্ক্রিনের মতো হয়ে যায়। এত কিছুর ভিডিও এই ফোনটা আপনি কিনবেন কিনা সেই সব ব্যাপারে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা পাঠানোর জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড ফোন কিনতে চান অথবা যে কোনো নতুন ফোন কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে থাকা গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপে। তাছাড়াও আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে যে কোনো কিছু অনলাইনে অর্ডার করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। এই ফোনটা যখন প্রথমবারের মতো হাতে নেবেন তখনই আপনার মনে হবে যে এই ফোনটা আপনার কেনা দরকার, কারণ এটা হাতে এতটাই কমফোর্টেবল ফিল হচ্ছিল। এর ব্যাক সাইড থেকে শুরু করে ফ্রন্ট সাইড পুরোটাই কার্ভ ছিল এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটাও কার্ভ, যার কারণে হাতে নিতে খুবই আরাম লাগতেছিল। এই ফোনটা একটু লম্বাটে শেপের হওয়ার ফলে আমার মতো ছোটখাটো হাত যাদের রয়েছে তারাও কিন্তু খুবই কমফোর্টেবলি এই ফোনটা ইউজ করতে পারে। S22 এই ফোনটা কিন্তু 2020 সালে রিলিজ হয় আর এখন 25 সাল চলে আসছে, তার মানে এটার বয়স কিন্তু 5 বছর হয়ে গেছে। 5 বছর পরে এসে এটার পারফরমেন্সের কি অবস্থা। এটাতে 5 বছর আগে কিন্তু স্যামসাং এটাতে প্রসেসর হিসেবে ইউজ করেছিল স্ন্যাপড্রাগন 865। আপনারা সবাই জানেন যে 865 কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপ। এখনো যদি আপনি এই ফোনটা ইউজ করেন ল্যাগ হ্যাং এর দেখা পাবেন না। ইভেন আপনি যদি গেমিংও করতে যান উড়াদুরা গেমিং করতে পারবেন, গেমিং নিয়ে আপনি প্যারা খাবেন না। তাছাড়া যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে যান লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এই ধরনের অ্যাপগুলো একদমই স্মুথলি চলতেছিল, কোনো ঝামেলা হচ্ছিল না। তার উপরে তো এটার মধ্যে আপনি One UI পাচ্ছেনই, যেটা একদমই মাখন লেভেলের জিনিস। আমার মনে হয় না যে এই ফোনটা যদি কেউ কিনে তাহলে পারফরমেন্স নিয়ে হতাশ হবে। পারফরমেন্স নিয়ে হতাশ না হলেও হতাশ হবে হচ্ছে কিনার 1 মাস কিংবা 6 মাসের মধ্যে এর ডিসপ্লে নিয়ে। 6.2 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে এবং এটার মধ্যে 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 নিটস। আপনি যদি আউটডোরে ইউজ করতে যান কিংবা ডাইরেক্ট সানলাইটেও ইউজ করেন ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। ব্রাইটনেস একদমই জগজগা ছিল, কিন্তু আপনি প্যারা খাবেন হচ্ছে ডিসপ্লের গ্রিন লাইন নিয়ে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে। যতদিন আপনার ডিসপ্লেতে গ্রিন লাইন না পড়বে ততদিন আপনি এই ডিসপ্লেটাকে অনেক বেশি এনজয় করবেন। এই ফোনটা ইউজ করতে গিয়ে সত্যি বলতে এই ডিসপ্লের প্রেমে পড়ে গেছি মোটামুটি, যে এত সুন্দর একটা ডিসপ্লে কিন্তু গ্রিন লাইন পড়ে গিয়ে একদম হার্টটাকে ভেঙে দেয়। তো আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে আপনাকে এই রিস্কটা নিয়েই কিনতে হবে যে এই ফোনের ডিসপ্লে চলে যেতে পারে। আমার মনে হয় না যে ডিসপ্লের গ্রিন লাইন ছাড়া এই ডিসপ্লে নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ফোনের যখন ডিসপ্লে সেটিংসে যাবেন তখন দেখবেন যে ফোনের রেজোলিউশন সিলেক্ট করা যাচ্ছে। আপনি যদি এটাকে কোয়াড এইচডি দিয়ে দেন তখন কিন্তু এই ফোনটা 60 হার্জে কাজ করবে, আপনি চাইলেও 120 হার্জে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি ফুল এইচডি সিলেক্ট করেন তখন কিন্তু আপনি 120 হার্জে ইউজ করতে পারবেন। এর ব্যাক সাইডে তাকালে দেখতে পারবেন তিনটা ক্যামেরা রয়েছে। এর মেইন লেন্সটা 12 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার f1.8, আর এতে যে আলট্রাওয়াইড লেন্সটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের এবং এটার অ্যাপারচার f2.2। কিন্তু এতে যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা কিন্তু আবার 64 মেগাপিক্সেলের। শুনে অবাক হওয়ার কিছু নাই, এর মেইন লেন্স 12 মেগাপিক্সেলের কিন্তু এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা 64 মেগাপিক্সেলের। মেগাপিক্সেলে কিন্তু সবকিছু না, এর 64 মেগাপিক্সেলের যে লেন্সটা রয়েছে সেটাকে আপনি অপটিক্যালি জুম করতে পারবেন 1.1x, কিন্তু এটা আপনাকে দেখাবে ডিজিটালি 3x। এই 64 মেগাপিক্সেলের লেন্সটাকে ক্রপ করে আপনাকে 3x ডিজিটালি জুম করে একটা টেলিফোটো লেন্সের স্বাদ দিচ্ছে এবং এটার ছবিও দেখলাম খুবই সুন্দর দিচ্ছে, খুবই ডিটেল এবং শার্প ছবি দিচ্ছিল। তাছাড়াও এর যে মেইন লেন্সটা রয়েছে সেটার ছবিও খুবই শার্প এবং ডিটেল ছিল, ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো ছিল এবং এক্সপোজারটাও খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছিল। এর প্রত্যেকটা লেন্সের ছবি নিয়ে আমার মনে হয় যে সবাই সন্তুষ্ট থাকবে যেই প্রাইস রেঞ্জে এই ফোনটা পাওয়া যাচ্ছে। ইভেন লো লাইটেও দেখলাম যে প্রত্যেকটা ক্যামেরায় খুবই ভালো পারফর্ম করতেছে এবং প্রসেস করার পরে ছবিটা একদমই চেঞ্জ করে দিচ্ছিল। যদিও কিনা ভিউ ফ্রন্টে দেখার সময় মনে হয় যে নয়েজ এবং গ্রেনে ভরপুর, কিন্তু ছবিটা ক্লিক করার পরে প্রসেস করার পরে দেখা যায় যে ছবি অনেক বেশি ক্লিন এবং শার্প ডিটেল করে দিয়েছে। যদিও কিনা অনেক কিছু আর্টিফিশিয়ালি করা হয়, তারপরে ওভারঅল কিন্তু লো লাইট এবং ডে লাইটের ছবিগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই S22 দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলো খুবই সুন্দর ছিল। এর 1x এবং 2x লেন্স দিয়ে কিন্তু আপনারা পোর্ট্রেট নিতে পারবেন। এই যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে কিন্তু 2x ছবিগুলো নিচ্ছিল, যার কারণে 2x এর ছবিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ছবির শার্পনেস ডিটেল খুবই ভালো ছিল, পোর্ট্রেটের এজ ডিটেল গুলো খুবই ভালোভাবে করতে পারতেছিল। একটা 5 বছর পুরাতন ফোন হিসেবে আমার এত বেশি এক্সপেকটেশন ছিল না, কিন্তু এটা দিয়ে ছবি তোলার পর আমার কাছে ছবিগুলো অনেক বেশি ভালো লাগছে। তাছাড়া সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যেটা ছবিগুলো খুবই সুন্দর ছিল এবং ম্যাক্সিমাম মানুষজন এই সেলফি ক্যামেরা পছন্দ করবে। সেলফি তোলার পরে দেখা যায় যে ফেসটা অনেক বেশি ব্রাইট হয়ে যায় আর এই ধরনের ছবিগুলোই মানুষজন বেশি লাইক করে। এই ফোনটা দিয়ে ভালো ফটোগ্রাফি করার
পাশাপাশি কিন্তু আপনি এটা দিয়ে খুবই ভালো ভিডিও করতে পারবেন এবং এটা দিয়ে আমি পোর্ট্রেট ভিডিও করে দেখলাম যে ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ভিডিও, আর পোর্ট্রেট ভিডিওর মধ্যে ডিফল্ট সেটিং যেটা থাকে সেটাই। আমি যদি রেকর্ড করা অবস্থায় চাই ব্লার বাড়াইতে, তাহলে কিন্তু আমি ব্লার বাড়াইতে পারলাম। এখন কিন্তু ব্লার 7 করা হচ্ছে এবং সর্বোচ্চ ব্লার দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা হচ্ছে। তো এটাতে দেখলাম যে ডাইনামিক রেঞ্জও খুবই ভালো রাখতে পারে। দেখেন যে আমার মাথার উপরে আকাশটা মোটামুটি ভালো রাখতে পারে, খুব বেশি না, কিন্তু আমার মনে হচ্ছে প্রাইস অনুযায়ী এটা দিয়ে আপনি যে ভিডিও পাবেন সেটা অনেক ভালো ভিডিও। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর মেইন লেন্সের পোর্ট্রেট ভিডিও। আর শুধুমাত্র মেইন লেন্সটা দিয়ে আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন 1x এর, 2x এর কোনো অপশন নেই। যদি পোর্ট্রেটে আপনি ভিডিও করেন তাহলে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এইচ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে যদি কাছে চলে যায় তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন যে এটা এইচ ডিটেক্ট কতটুকু ভালো। আমার মনে হয় যে আপনি যদি পোর্ট্রেট ভিডিওর জন্য একটা ফোন নিতে চান তাহলে 20 থেকে 22,000 টাকা প্রাইস রেঞ্জে এটা একটা বেস্ট ডিল, কিন্তু ডিসপ্লে ইস্যুটার কারণে তো বুঝতেই পারতেছেন যে কি অবস্থা। এই ফোনটাকে পাওয়ার দিচ্ছে 4000 mAh এর একটা ব্যাটারি। 5 বছর পরে এসে এই ব্যাটারি পারফরমেন্স খুব একটা ভালো পাবেন না, হয়তো আপনাকে দুপুরের দিকে এই ফোনটাকে চার্জ দিতে হবে। এটার স্ক্রিন অন টাইম এভারেজে আপনি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো পেতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এটা ডিপেন্ড করবে ফোনের কন্ডিশনের উপরে, যে এই ফোনটা এর আগে যে ইউজ করছে সে কিভাবে ইউজ করছে কিংবা আপনি কিরকম কন্ডিশনের ফোন কিনতেছেন সেসবের উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে থাকবে। কিন্তু এই ফোনটা আপনি ভালো কন্ডিশন দেখে কিনলেও আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনই ব্যাটারি নিয়ে প্যারা খাবে। এখন ফাইনালি আমার মতামত দিব যে এই ফোনটা আসলে 20-22 টাকা দিয়ে আপনি কিনবেন কিনা। এই ফোনটা যে ক্যামেরা সেটআপ অফার করতেছে, যে প্রসেসর ইউজ করা হয়েছে, যেই মাখন লেভেলের ডিসপ্লে, আমার মনে হয় যে 20-22 টাকা দিয়ে একটা বেস্ট ডিল এটাই হতে পারে, কারণ আপনি ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সও পাবেন। কিন্তু আমি কাউকে এটা নিতে বলবো না, এর কারণ হচ্ছে এটা ডিসপ্লেতে যে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যায় এই কারণে। কারণ আপনি 20-22 টাকা দিয়ে একটা ফোন কেনার পরে যখন একটা গ্রিন লাইন পড়ে যাবে এই ফোনটা আপনি 10,000 টাকাও সেল করতে পারবেন না। তো সেই জায়গায় এত বড় একটা রিস্ক নেই আমার মনে হয় যে বোকামি হবে, যার কারণেই আমি এই ফোনটা কাউকে রেকমেন্ড করবো না। ডিসপ্লে ইস্যু ছাড়া এই ফোনের ওভারঅল সবকিছুই অনেক বেশি ভালো ছিল প্রাইসটার কথা চিন্তা করতে গেলে। এখন ডিসিশন সম্পূর্ণটাই আপনার উপরে যে আপনি আসলে কি করতে চান। আপনি যদি ডিসপ্লে রিস্ক নিয়েও এই ফোন কিনতে চান তাহলে আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং পরবর্তীতে একটা গ্রিন লাইন বাসের মালিক হওয়ার জন্য আগে থেকেই ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে গ্রিন লাইন পড়ার পর আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে আমি এখন একটা গ্রিন লাইন বাসের মালিক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।